করে ভাবতে হবে। তার মানে আপনি ঠিক করে নিয়েছেন আপনি যাবেন, তাই তো? হ্যাঁ, আর যতদিন আপনি না থাকবেন এখানে কি হবে? মহারাজ কি সামলাবে সব? চিঠি? বিচিকা, বিচিকা, পারুলদি, ভেতরে এসো, ভেতরে এসো। দেখ দেখ কাকে নিয়ে এসেছি। সুজাতা, ভেতরে ভেতরে ভেতরে। পারুলদি চলো, এইখানটায় বসো, এখানে। পারুলদি, ও সুজাতা আমার ছোটবেলার বন্ধু। নমস্কার দিদি। সুজাতা, ইনি পারুলদি, এই শান্তিদের প্রথম থেকে আছে, লেখালেখি করে, ভালো গান গায়। পারুলদি একটা গান শোনাও না, শোনাও না, শোনাও না। তোর বন্ধু তোকে অফিস ঘরে খুঁজছিল, ওকে আমি দেখতে পেয়ে ডাইনিং রুমে নিয়ে এলাম। বাহ। সেখানে এসে দেখি তুই নেই, তখন ভাবলাম নিশ্চয়ই তুই তোর ঘরে আছিস। তখন তোর বন্ধু বললাম যে চলো তোমার বন্ধুর কাছে তোমাকে পৌঁছে দিই, তাই ওকে সঙ্গে করে আমি নিয়ে এলাম। তুমি একটা গান করো না। তাহলে আর কি বলা বলে বসে যাচ্ছে। করুন না, একটা গান করুন শুনি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে। ভুলে গেলাম রে। ঠিক আছে, ঠিক আছে, ভুলে গেছি, হ্যাঁ। পরে শুনবো। আচ্ছা, এবারে কি তুমি যাবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চল। রাখি? হ্যাঁ, তোরা বসে বসে গল্প গুজব কর। আচ্ছা আমি আসছি। ঠিক আছে, এসো, পরে কিন্তু গানটা শুনবো। কতদিন পর তোকে দেখলাম, তোর চেহারা তো পুরো পাল্টে গেছে। কেন, চিনতে পারিসনি? না তা নয়, সেই গোলগাল মুখটা। সেসব গেছে, আমাদের কি বয়স কম হয়েছে? তুই কিন্তু একটুও বদলাসনি। সত্যি একটুও বদলা নেই? না রে, একদম বদলাসনি, একই রকম আছিস। তা হঠাৎ সকালে ফোনে বললি না তো যে আজই আসবি? সারপ্রাইজ দিলাম। ছোটবেলার অভ্যাসটা তাইনি দেখছি, চুপচাপ থাকতে থাকতে হঠাৎ হঠাৎ এমন সব কাণ্ড ঘটাতিস। শুধু এই অভ্যেসটাই তো বেঁচে আছে, আর সব গেছে। দেখবি ঝুলিতে আরো কত সারপ্রাইজ আছে, তাই? একটু অপেক্ষা কর, আচ্ছা। টুকটাক সব বেরোবে। ও আচ্ছা আচ্ছা। একেবারে তাক লাগিয়ে দেব। তুইও তো সকালে আমাকে অবাক করে দিয়েছিলি, তোর গলাটা তো আমি প্রথমে বুঝতেই পারিনি। তাই বুঝি আমাকে আপনি আজ্ঞে করছিলিস? না রে, আমি তো প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম যে ল্যান্ড ফোনে কে ফোন করছে, কার গলা। জানিস, আজ ঘুম থেকে উঠেই তোর মুখটা মনে পড়লো, কেন জানি না, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, গলার আওয়াজটা শুনতে ইচ্ছে করছিল। সেই সেই স্কুলে একসাথে টিফিন খাওয়া, কলেজের ক্লাস কেটে সিনেমা দেখা, দুজনের বিয়েতে হই হুল্লোড়, আরো কত কি। ভাবতে ভাবতে পুরনো ডায়েরিটা হাঁটতে হাঁটতে তোর ল্যান্ডফোনের নাম্বারটা পেয়ে গেলাম। ভাবলাম এই নাম্বারটা আছে কি নেই, আর তাছাড়া তোর মোবাইল নাম্বার তো আমার জানা নেই। আমার মোবাইল ফোন তোর নেই? আমারও নেই। প্রয়োজনে এখানের অফিসের ল্যান্ডফোন থেকে একে তাকে ফোন করি। আমি তো এখন আর কাউকে ফোন করি না, কাকেই বা করব? সবাই এখন নিজেকে নিয়ে ব্যস্ত, কে কার খোঁজ রাখে। সে কি, আজই তোকে ফোন করে খোঁজ খবর নিইনি? হ্যাঁ, তা
করেছিস আমি তো প্রথমে ভাবতেই পারিনি। জানিস তোর ফোনটা প্রথমে বাবুন ধরেছিল, আমাকে হঠাৎ চিৎকার করে ডেকে বলছে, মা তোমার ফোন। আমি তো অবাক হয়ে গেছি যে এই সাত সকালে আমাকে কে ফোন করছে। আমাকে তো তেমন কেউ এখন ফোন টোন করে না। তারপর ফোন ধরে বুঝলি এই হতভাগী এখনো তোকে ভোলেনি। আমিও তোকে ভুলিনি বলেই ছুটতে চলে এলাম দেরি না করে আজ। জানিস আমি প্রথমে এসে অফিসে বিথিকা ঘোষাল বলে খোঁজ করছিলাম, তখন ওই পারুলদির সঙ্গে দেখা হলো। পারুলদি আমাকে সোজা ডাইনিং রুমে নিয়ে গিয়ে হাজির করালো। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই ডাইনিং রুমে বসে সবাই মিলে টিভি দেখি। সিরিয়াল? ধ্যাৎ, টিভির মনে টিভি চলে, খালি খেজা। ছি ছি, আমি এসে তোর আড্ডাটা মাটি করে দিলাম। আড্ডা না ছাই, খালি পিএন পিসি। এখানেও এই বয়সেও এসব জায়গায় বেশি হয়। কার ছেলের বউ খোঁজ খবর নেয় না, কার মেয়ে সাত পাকে বাঁধা বরকে ছেড়ে ঘরের বন্ধুর সঙ্গে নতুন করে সংসার পেতেছে, কে ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে চপ কাকলেট খাচ্ছে, কে বেলুর মধ্যে যাচ্ছি বলে কুচকুচ হুদাহাই দেখতে যাচ্ছে। এইসব বস বস। তুই দুপুরে একটু ঘুমোস না? না বাবা, দুপুরে ঘুমোলে রাতের ঘুমের 12টা। হাজারো চিন্তা মাথায় এসে ভিড় করে, ওই জানলার ধারে তাকিয়ে থাকতে থাকতে রাত কাটাতে হয়। তার থেকে গল্প টল্প করে খুশখুশিয়ে দুপুরটা কেটে যায়। আমিও দুপুরে ঘুমোই না, ওই কাগজ টাগজ পড়ে কাটিয়ে দিই। তোর ঘরটা তো বেশ, দোতলায়, সাউথ ফেসিং। অনেক কষ্টে পেয়েছি, সহজে এন্ট্রি হয় নাকি এসব জায়গায়। দরখাস্ত করে বসেছিলাম, কপাল ভালো হঠাৎ খালি হতে পেয়ে গেলাম। খালি হলো মানে? কেউ ছেড়ে চলে গেল মানে বাড়ি ফিরে গেল? হ্যাঁ, একেবারেই। এই পৃথিবীর মায়া কাটিয়ে। দেখলি তো আমাদের এখানে সব বন্ধুদের এক পা বাড়িয়েই আছে। মানবিকাদি বলে একজন তো হাসপাতালে মাসখানেক ধরে ভুগছে। মানে মহিলার বয়স কত? কত আর হবে, এই আমাদের থেকে 2-1 বছরে বড়। হয়েছেটা কি এত দিন হাসপাতালে? আর বলিস কেন, মাস 2-3 আগে বাইপাস সার্জারি করে ফিরে এলো। দিন সাথে যেতে না যেতেই একদিন বাথরুমে পড়ে গেল। অনেক ডাকাডাকির পর যখন দরজা ভেঙে বার করা হলো, একেবারে সেন্সলেস। ডাক্তার এসে বলল ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। সেই থেকে ওখানে, কিন্তু এখনো সেন্স আসেনি। দিন 2-1 হলো ভেন্টিলেশনে রয়েছে। কখন যে কি হয় কে জানে। ভেরি স্যাড। দুঃখ করে লাভ নেই, আমাদের এখানে সবাই একই পথের পথিক। আজ আছি কাল নেই। আচ্ছা, বাড়ির লোকজন খবর পেয়েছে? কাকে খবর দেবে? মানে কেউ খোঁজ খবর নেয় না, যোগাযোগ করে না? হাসালি, যোগাযোগ খোঁজ খবর? ছেলে থাকে কানাডায়, মেয়ে জাপান। সে যার জায়গাতেই বিয়ে থা করে সেটেল। মহিলার হাজবেন্ড মারা যাওয়ার পর ছেলে মেয়ে বালিগঞ্জ প্লেসে বাড়ি বিক্রি বাট্টা করে যে যার ভাগ বুঝে নিয়ে কার। মাকে আর ট্যাকে করে নিয়ে যায়নি, এই বৃদ্ধাবাসে পার্মানেন্ট ব্যবস্থা করে দিয়েই ভাগলবা। পরিবারের সব যেন কেমন পাল্টে যাচ্ছে। সবাই, ছেলে মেয়ে ভাই বোন মা বাবা, সম্পর্কগুলো জটিল হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে। কেউ কারো কথা ভাবছে না, মানুষ শুধু নিজেরটুকু নিয়েই ভাবছে। অন্যের আপদে বিপদে পাশে এসে দাঁড়াচ্ছে না, মানসিকভাবে জড়াতেও চাইছে না। তাই না তাই, নইলে আমাদের এখান থেকে বিদেশি ছেলে মেয়ের কাছে খোঁজ খবর দিচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। ভাবছে কেন টাকা খরচ করে এই বিশাল বিলাস
বৈভব ছেড়ে ফালতু মায়ের ঝুট ঝামেলায় জড়াতে যাব। তবে হ্যাঁ, আমাদের এই শান্তিনীর বৃদ্ধাবাসের লোকজনেরা খুব ভালো, খুব নজরে নজরে রাখে, খুব কেয়ারি। মাসে একবার করে মেডিকেল চেক আপ, সময় সময় ওষুধপত্রের ব্যবস্থা। বাড়ির লোকজনেরাও এতটা করতো কি না সন্দেহ। আমার কি মনে হয় জানিস, মাঝে মাঝে আমাদের খুব কাছের লোকরাই, যাদের উপর নির্ভর করে আমরা বাকি জীবনটা কাটাতে চাই, তারাই হঠাৎ দূরের থেকে দূরে সরে যায়। আর দূরের লোকরাই, যাদের আমরা চিনি না, জানি না, পর ভাবি, তারাই তখন খুব কাছের হয়ে ওঠে, নিকট আত্মীয়, একান্ত আপনজন। আরও সব কথা এই না, সেটা আমি এখানে এসে বুঝতে পেরেছি, এখন মনে প্রাণে সেটা বিশ্বাসও করি। ছাড়ো সব কথা, এখন বল এখানে কি করে এলি? একেবারে চিনতে পারলি? হ্যাঁ, জিজ্ঞেস করতে করতে হাঁটতে হাঁটতে চলে এলাম। বলিস কি, হেঁটে এতটা পথ? কেন, রাস্তান থেকে একটা সাইকেল রিক্সা করে শান্তিনীর বললেই একবারে গেটের সামনে। হ্যাঁ, তা হয়তো আসতে পারতাম, কিন্তু হাঁটতে বেশ লাগছিল। মাত্র মিনিট 10-এর তো রাস্তা, শেষ অঘ্রাণের দুপুর, বেশ লাগছিল। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, বাতাসে একটা শিরশিরে ভাব, হালকা রোদের তাপ সারা শরীরে জড়িয়ে নিয়ে শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন, আমলকির এই ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে, শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন, আমলকির এই ডালে ডালে। বাহ, গানের গলা তো এখনো বেশ ধরে রেখেছিস, রেওয়াজ টেওয়াজ করিস? দূর, সেসব কবে চুকে বুকে গেছে। তবু কি জানিস, রবীন্দ্রসঙ্গীত আমার সমস্ত জীবন জুড়ে রয়েছে। বিশেষ করে এখন এই বয়সে এসে মনে হয় রবি ঠাকুরই আমার একমাত্র আশ্রয়। সুখে দুঃখে আনন্দে মনের ভিতর নাড়া দিয়ে যায়। সর্বক্ষণ এ গান নয় ও গান, সুর ছন্দ খেলা করে। আর মাঝে মাঝে তো আমি নিজের মনেই গুনগুনিয়ে গেয়ে উঠি। এই যেমন এখন তোদের এখানে পা দিয়েই আমি যেন আমাতে হারিয়ে গেলাম। ওই বড় গেটটা দিয়ে ঢুকে সবুজ এক ফালি ঘাসের গালিচা, তিন ধারে মরশুমি ফুলের বাহার, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পম্পম। ডালিয়ার কুঁড়িগুলো ফুটবে বলে হাসছে, আর ছোট ছোট গাঁদা ডালে ডালে চিকমিক চিকমিক করছে। বাবা, এর ভেতরে এত সব দেখে ফেললি? এই দেখাবি তো? না, এখন থাক, তোদের লোকজনের একটু বিশ্রাম করছে। সন্ধ্যাদি, সন্ধ্যাদি, ও সন্ধ্যাদি। বলুন দিদি। 2 কাপ চা। এই তুই দুধ চিনি খাস তো? না না, শুধু লিকার বল। 2 কাপ লিকার। আচ্ছা ঠিক আছে, আনছি। তোরও কি আমার মতো সুগারে ধরেছে নাকি? না না, এই অভ্যেস হয়ে গেছে। মানে আগে তো দুধ চিনি বেশি না হলে চা খেতেছি না। ছেলে বউ দুজনেই খায় না, আবার আমার জন্য এক্সট্রা ঝামেলা। আর তাছাড়া এই বয়সে লিকার চাই ভালো, অম্বল টম্বল হবে না। আরে বাবা, চাটাই হলো আসল, দুধ চিনি তো বাহুল্য। আমার যেমন এই ঘরটুকুতে কুলিয়ে যায়, ঘরটা মেরে কেটে 10/10, তাই সই। জানিস, ভবানীপুরের ওই বাড়ি অত জায়গাকে এখন বাড়তি মনে হয়। হ্যাঁ, সত্যি তোদের কত বড় বাড়ি ছিল, আর কি বিশাল বিশাল ঘর। বাড়িটা ছিল 2 মহলা। হ্যাঁ, একবার তো আমি তোর ঘর খুঁজে না পেয়ে তোর শাশুড়ির ঘরে গিয়ে ঢুকে পড়েছিলাম। সেসব এখন নতি শরিকি বাড়ি, যে যার ভাগ বুঝে নিয়ে ঘরগুলোকে খুপড়ে খুপড়ি করে নিয়েছে। একটা প্রশান্ত প্রমোটারকে দিয়েই দিয়েছে।
ছাড় ওসব কথা। কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো? বহু বছর বাদে শেষ যেবার দেখা হয়েছিল আমাদের বন্ধুদের সব বিয়ে টিয়ে হয়ে গিয়েছিল। আরে ছেলে মেয়েরা সব বড় সড়ো হয়ে গিয়েছিল, কারো কারো চুলে পাকও ধরেছিল, এই কলপ টলপ করতাম। সেবার স্কুলের গোল্ডেন জুবিলিতে আমরা সবাই গিয়েছিলাম, তুই, আমি, সোমা, নিপা, সহেলি, কৃষ্ণা, মনে আছে? আমরা সবাই হ্যাঁ। পাশাপাশি বসেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সেদিন অনুষ্ঠান ছিল, আমার সেখানে গান গাওয়ারও কথা ছিল। হঠাৎ কে একজন এসে তোর কানে কানে কি যেন বললে, তুই ভয় পেয়ে উঠে দাঁড়ালি, কাঁদতে লাগলি। কাঁদতে কাঁদতে এসে আমাদের বললি, তোরা বস, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমাদের কারুরই তোকে ওই অবস্থায় দেখে ভালো লাগলো না। হ্যাঁ, তুই আর গান টানও গাইলি না, তোরা ওই প্রোগ্রামটাতে কেউ থাকলিও না। পথে আমাকে বোঝাতে বোঝাতে সান্ত্বনা দিতে দিতে আমার সাথে চলে এলি। তখন তোকে একা ছাড়া যায়? গিয়ে দেখি তোদের বাড়ি ভর্তি লোকজন, ডাক্তার, আর ওই বড় খাটটার উপর চোখ বুজে শুয়ে আছে তোর হাজবেন্ড। আর উঠলেন না, তার 4 মাস পরেই চলে গেলেন। ভীষণ ভেঙে পড়েছিলাম। সরু সবে চাকরিতে ঢুকেছি, রাজা হাই সেকেন্ডারি দেখি, দিশাহারা অবস্থা, সব যেন এক লহমার ফাঁকা হয়ে গেল। ভালো লাগতো না, কিছু ভালো লাগতো না তখন। আসলে আমারই তখন কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, শুধু খাটটার দিকে তাকিয়ে বসে থাকতাম, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। কিন্তু প্রাণ খুলে কাঁদতে পারতাম না। বাড়ির সবাই সহানুভূতি জানাতে ছুটে আসে, শাশুড়ি, ননদ, জায়েরা। খবরটা শুনে আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম। বিশ্বাস কর, তখন তোর সামনে এসে দাঁড়াবার মতো আমার মনের জোর ছিল না। আমি পারতাম না, কিছুতেই তোর সামনে এসে দাঁড়াতে পারতাম না। কৃষ্ণা সহেলিদের কাছে আমি সব শুনেছি, তুই কারোর সাথে মিট করতিস না, কোথাও যেতিস না। ওরা আমাকে অনেক বুঝিয়েছিল যে মনে যত কষ্টই হোক তুই অন্তত একবার বিথির পাশে গিয়ে দাঁড়া। আর তোর মহিতদা কতবার কত রকম ভাবে আমাকে বলেছে, বুঝিয়েছে যে বিথিকা তোমাকে দেখলে কিছুটা স্বাভাবিক হতে পারে, তুমি ওর ছোটবেলার বন্ধু, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমাকে কাছে পেলে ও কেঁদে খানিকটা হালকা হতে পারে। সে সময় না গিয়ে ভালোই করেছিস, সব চোখের জল শুকিয়ে গিয়েছিল। সারাদিন রাত চোখ বুজে শুয়ে থাকতাম। আমি সে সময় তোর সাথে খুব অন্যায় করেছিলাম রে বিথি। তোর অত বড় শোকটাকে আমি একটুও গুরুত্ব দিইনি, তাই বোধহয় তুই সেই অভিমানে আমায় এতদিন ভুলেছিলি। মাছিছি, এসব কি কথা বলছিস? না রে, তুই নিজে থেকে ফোন না করলে আমি কিছুতেই এই মুখ তোকে দেখাতে পারতাম না। কিন্তু বিশ্বাস কর তখন তোর ওই রূপ, ওই সাদা পোশাক আমি কিছুতেই দেখতে পারতাম না রে বিথি, আমি কিছুতেই দেখতে পারতাম না। দেখো, বোকার মতো কাঁদছে, কাঁদিস না। তোর জায়গায় আমি থাকলেও কি পারতাম, মেনে নিতে পারতাম তোর অকাল বৈধব্য দশা? কিন্তু আজ পাচ্ছি, তুইও পাচ্ছিস, আমিও পাচ্ছি। আসলে কি জানিস, সময় বিতি
সময় সময় মানুষকে সব শোক দুঃখ কষ্ট ভুলিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সাহায্য করে। যত অন্তরায় আসুক না কেন, মানসিকভাবে দুর্বল মানুষ ঘাত প্রতিঘাতে ঠিক একদিন না একদিন পথ খুঁজে পায়। তোর কথা হয়তো ঠিক, তাই তো তোর মোহিতটা চলে গেলেও আমি দিনের পর দিন একা সংসারের জাল বুনে চলেছি। একা, একদম একা। এ আবার কি কথা? ছেলের বিয়ে দিসনি? হ্যাঁ, দিয়েছি তো। ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই আছে, তবু যেন একা। মহিলা খুব ভাগ্যবান ছিলেন, সব সময় হাতে খুশি। গত এপ্রিলে 11 বছর হলো, কোনো রোগ ভোগ ছিল না, হাসতে হাসতেই চলে গেল। অফিসন্ত প্রাণ ছিল, কাজের শেষ নেই। শেষের দিকে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার হলো। জানিস তো, মাঝে মাঝেই রাতের পর রাত জেগে ল্যাপটপে কাজ করতো। আমি রেগে গিয়ে প্রায় বলতাম, এই কাজ কাজ করে তুমি যতদিন না একটা ভারী অসুখে পড়বে ততদিন তোমার শিক্ষা হবে না। কতবার বলেছি একটু রেস্ট নাও। সেই হাসি, হো হো করে হাসি। হাসতে হাসতে বলতো, সুজাতা, আমার রেস্ট চিরনিদ্রার। অন কাজের মানুষ ছিল তো, তাই বোধহয় রিটায়ারমেন্টটা মেনে নিতে পারলো না। রিটায়ারের পর কতদিন ছিলেন? কতদিন কি, ঘন্টা দুয়েক। সে কি করে? যেদিনও রিটায়ার করবে বলল, আমি হেডমিস্ট্রেসকে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। সন্ধে গড়িয়ে গেল, তবু আসে না। আমার বেশ চিন্তা হচ্ছিল। হঠাৎ কলিং বেল বাজলো। আমি সদর দরজা খুলতে গেলাম। বাবুন আমার পাশে দাঁড়িয়ে। অফিসের গাড়িতেই ফিরেছে, সঙ্গে ব্যাংকের 4-5 জন ভদ্রলোক, ড্রাইভার। বাড়ি ফিরেই একেবারে আনন্দে খুশিতে দিশেহারা। বাবুনকে হাসতে হাসতে জড়িয়ে ধরলো, বলল, বুঝলি বাবুন, আজ থেকে আমি স্বাধীন, পূর্ণ স্বাধীন। তারপরে আমার হাতে একটা ফুলের বোকে ধরিয়ে দিয়ে আমার হাত নিজের দুহাতের মধ্যে নিয়ে বলল, সুজাতা, এই নাও ফেয়ারওয়েলের ফুল। আজ আমার শেষ দিন, আমার ছুটি। তারপর অনেকক্ষণ আমার দিকে হাসি মুখে অপলক চেয়ে রইল। আমি তো কত লোকের মাঝখানে একটু লজ্জায় পড়ে গেলাম, তাও আমার হাত ধরে তাকিয়ে আছে। তারপরে একটু বাদে আমি হাত ছাড়িয়ে নেবার জন্য গায়ে হাত দিয়ে নাড়া দিতেই সব শেষ। প্রাণের পরে ছুড়ে গেল তখনও আমার হাত ধরা, হাতের ফুল হাতে রয়ে গেছে। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটে কাঁদিস না, গেল। এসব নিয়তি। দুঃখের হলেও মহিতা খুব ভাগ্যবান। রোগে ভোগে নিজেও ভুগলেন না, কাউকে ভোগালেনও না। বিঠিদি, বিঠিদি,
দিদি বলো। এই নিন ধরুন আপনাদের চা। আসি। হ্যাঁ, এসো। এনে চা ধর। কাছের লোক চলে গেলে শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে যায়। আমি আমার নিজের বেলায় দেখেছি। নিজেকে চাঙ্গা করতে না করতেই সোনু বিয়ে করে বউ নিয়ে এলো। ভেবেছিল বউ এলে নিমেষেই আমার নিঃসঙ্গতা কেটে যাবে, কিন্তু লাভটা কি হলো? কেন? সোনুর বউকে নতুন খেলনা ভেবে গড়ে পিটে আমার নিজের মতো করতে চাইলাম। সে এখনকার মেয়ে, সে মানবে কেন? যুগের পর যুগ পাল্টায়, মানুষও বদলে যায়, কিন্তু আমরা আমাদের মতোই থেকে যাই। মা ঠাকুমার ডাক শোনার জন্য হাপিত্তেশ করে বসে থাকি। ঠিক বলেছিস রে। আমিও ভেবেছিলাম আমার ছেলের বউ এসে মা মা করে ডেকে আমাকে পাগল করে দেবে। এখন শুধু অফিস যাওয়ার সময় একটু বলে যায়, এই আর কি। ওরা দুজনে চাকরি করে বুঝি? হ্যাঁ, একই অফিসে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। বাহ, ভালো। তোরা কর্তাগিন্নি দুজনে চাকরি করতিস, ওরাও করে। আমাকে তো চাকরি করতে দিলই না। শাশুড়ি বললেন ঘরের বউ, সে আবার চাকরি করবে কি? তা আরে বাবুন কি ফ্ল্যাট কিনেছে না ওই বাড়িতেই আছে? ওই বাড়িতেই থাকে। বাহ, ভালো। আমার বড়টা তো বিয়ের মাস ছয়েকের মধ্যে চাকরি বলতে চলে গেল দিল্লি। জানিস, তখন ছেলের বউকে চরম স্বার্থপর মনে হয়েছিল। এখন বুঝি আমার পুতুল খেলার বাড়াবাড়িতে ওরা অতিষ্ঠ হয়ে পালিয়েছে। তবু তো তুই তোর ছেলে বউকে দুবেলা চোখের দেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই পাহারাদার হয়ে বাড়ি আগলে পড়ে থাকা। এই এখন চলি রে, আরেকদিন আসবো। সে কি এক্ষুনি যাবি? আর একটু বস। না রে, 2:30 বাজে, আর ঘন্টাখানেকের মধ্যে আমার নাতি নাতনি হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকবে। ওরা বুঝি তোর খুব নেওটা? নেওটা? ওরে, এখনকার বাচ্চাদের মধ্যে দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমার কনসেপ্টটাই মুছে গেছে। না না, ওরাও ওদের বাবা মায়ের মতো আমাকে একটু আমল দেয় না। মাম্পি ভুতুমের আর ওদের ঠাম্মাকে তেমন প্রয়োজনও পড়ে না। ঠাম্মা বলে যে একটা মানুষ বাড়িতে আদৌ আছে কি নেই সেটুকু ওদের খেয়াল পড়ে না। তবু তুই কি ওদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবি? মন মানবে? মানবে না। ওরে, গাছের থেকে ফলের দাম বেশি বেশি। মায়া মায়া বলে তো একটা ব্যাপার আছে নাকি? সত্যি রে, সেটাকে যদি পুরোপুরি ছেড়ে ফেলতে পারতাম। পারবি না, পারা যায় না। শত চেষ্টা করেও পারবি না। এই তো নাতনির জন্য মন কেমন করছিল। পুজোর মধ্যে পুরো একটা দিন তো ভবানীপুরে কাটিয়ে এলাম। ও, তোর বড় ছেলে বুঝি পুজোর মধ্যে এসেছিল? না না, সে আসবে কি করে? সে তো আরো দূরে চলে গেছে, দুবাই। এটা ছোটটার মেয়ে, রাজা। রাজারও বিয়ে দিয়েছিস? না বাবা, আমি দেওয়াদির মধ্যে ছিলাম না। বড়টার বেলাও না, ছোটটার বেলাও না, নিজেরাই করেছে। অনেক শিক্ষা হয়েছে বাবা, আর না। ভেবেছিলাম ছোটটার বেলায় কোনো কিছুতেই নাক গলাবো না, যতটা পারি দূরে দূরে থাকবো। থেকেও ছিলাম, তাতেও কি স্বস্তি মিলল? কেন? ওটাই তো সংসারের আইরনি রে। তুই ভাববি লোকে তোকে বুঝবে আরা। তবে শোন, কিছুদিন বাদে রাজার বউয়ের মনে হতে লাগলো আমি ওদেরকে মানিয়ে নিতে পারছি না, মানে সহ্য করতে পারছি না।
কিছু নরম ভাবে কিছু বললে ভাবতো আমি পেঁয়াজ কষছি, আর স্বর একটু তুললে তো রক্ষেই নেই। দুজনে মিলে হুলুস টুলুস করে পাড়া মাথায় করতো। তখন আমার এমন অবস্থা হতো, ঘরের মধ্যে শামুকের খোলের মতো গুটিয়ে থাকতাম। আমি আমার ছেলের বউকে কিছু বলি না, ওরাও আমাকে বলে না। ওরা নিজেদের মতো নিজেদের নিয়েই মেতে আছে। পরের সংসারে থাকতে গেলে, মানে বিয়ে করা ছেলের সংসারে থাকতে গেলে দেখিবে, শুনিবে, কহিবে না। সত্যি রে, আমি আগ বাড়িয়ে ওদের কিচ্ছুটি বলি না, ওরাও আমাকে বলে না। এই বাবুন কবে অফিসের ট্যুরে বাইরে যাবে, বৌমা কবে একটু দেরি করে বাড়ি ফিরবে, কিছুই বলে না। এই তো গত পরশুই ওরা দুজন একজন বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গেছিল। ওরা যে রাত্রে খাবে না সেটা আমাকে জানতে হলো বাড়ির সর্বক্ষণের কাজের মেয়ের কাছ থেকে। তবু ভালো, কাজের লোক রেখে দিয়েছে। এই বুড়ো মাকে দিয়ে 5 মাস কাটায় না, রান্নাও করায় না। এটা আরো সাংঘাতিক রে, আরো শোচনীয় অবস্থা। না পারি বলতে, না পারি সইতে, শুধু অবাক চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা। এই যে নাতি নাতনি দুটো স্কুল থেকে বাড়ি ফিরবে, দু দণ্ড আমার কাছে বসবে না, কাছেই আসে না। ঠাম্মা বলে একবারের জন্য ডাকবেও না, বলবে না যে ঠাম্মা ঠাম্মা আমাদের স্কুলের ড্রেসগুলো চেঞ্জ করে দাও না, জানো ঠাম্মা আজকে স্কুলে না। কিছুই বলবে না। কাজের মেয়ের কাছে দুধ খাবার খেয়ে একজন তার সঙ্গেই যাবে টিউশন পড়তে, আরেকজন যাবে পার্কে খেলা করতে। কখন যে দুজনে বাড়িতে এলো, কখন যে আবার দুজনে বেরিয়ে গেল, আমি বুঝতেই পারি না। কেন? তুই ওদের নিয়ে গেলেই পারিস, তাহলে তোরও একটু হাঁটা হয়। না না, সেটি চলবে না। বৌমার কড়া হুকুম, আপনি কোনো কাজ করবেন না। মাসে 3000 টাকা দিয়ে লোক রেখেছি কি মুখ দেখার জন্যে? জানিস, কিছুদিন ধরে নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে হচ্ছে। আমার নিজের সংসার আর নিজের নেই। আমার সাংসারিক বাঁধনগুলো সব আলগা হয়ে যাচ্ছে। একজন কোনো মানুষ নেই যার সঙ্গে কথা বলে মনের কথা শেয়ার করব, দুঃখের কথা দুটো বলবো। খুব নিঃসঙ্গ লাগে। অবশ্য ছেলে বৌমা অফিস যাওয়ার সময় একবার মা বলে ডেকে বলে যায়, তখন আমি বুঝি যে আমি বেঁচে আছি। তারপর সারাটা সময় একা, বড় একা, দম বন্ধ হয়ে আসে। এই ঠিক এই রকম আমার অবস্থা হয়েছিল। জীবনটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। তাই হয়তো বড় ছেলের সংসারে বেশি বেশি করে জড়িয়ে পড়েছিলাম, বলতে পারিস একরকম জোর করে। সেটা এমন মন মজ্জায় মিশে গিয়েছিল, সোনু আমাকে ছেড়ে দূরে চলে গেলেও কাটাতে পারিনি। তাই হয়তো রাজার সংসারে আগের মতো নিজেকে জুড়তে চেয়েছিলাম, কিন্তু ওরা ঠক্কর দিয়ে বুঝিয়ে দিল, তুমি মা হতে পারো, কিন্তু তুমি আমাদের সংসারে উদ্বৃত্ত। উদ্বৃত্ত এই ওয়ার্ডটাই বলেছিল। আমিও দেরি করিনি, ভেবে দেখলাম কর্তাটি তো আমার নামে যত সামান্য কিছু সঞ্চয় করে গেছেন, মানে ফিক্সড ডিপোজিট, আর ফ্যামিলি পেনশনে তো কিছু কম পাই না। ওই দিয়ে যদি একবার খাঁচা থেকে বেরোতে পারি। অমনি বাড়ি থেকে বেরিয়ে এই ওল্ড এজ হোমে চলে এলি? না রে বাবা না,
সময় লেগেছে এদিক সেদিকের নাম করে ফিক্সড ডিপোজিটগুলো ভাঙানো, এখানে যোগাযোগ, অ্যাপ্লিকেশন। ওরা তোকে আসতে দিল? প্রথমে শুনে গাই গুই করছিল, মনে মনে খুশিও হয়েছিল। আপদ বিদায় হচ্ছে খুব, তার জন্য তো 5 কথা বলবেই। লোক লজ্জায় মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোন মুখে লোকের কাছে দাঁড়াবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক বোঝালো, রাজা রাজার বউ, কিন্তু না না না, এ ভোলবার নয়। বোকা দুটো বুঝলো না, ওদের বাক্যবাণে আমার মেরুদণ্ড টান টান শক্ত হয়ে গেছে। আমার জেদের কাছে শেষ পর্যন্ত হেরে গেল, পেরে উঠল না। একদিন খাঁচা থেকে পাখি ফুরুত ওদের জন্য তোর মন খারাপ হয় না? হয়তো, প্রায় হয়। তাই তো এখানে নানান কাজে নিজেকে ভুলে থাকি। ছেলের সংসারে থাকতে থাকতে কি ভুলবো সেটাই তো ভুলে যাচ্ছিলাম। আসলে সবটাই তো তখন ভুলে ভরে গিয়েছিল। আমার জীবনটা তুই একবার ভাব, বিয়ের পর বর আর 2 ছেলে ছাড়া তো আমার কোনো জগৎ ছিল না। স্বামীও ততটা নয় যতটা 2 ছেলে, তাদের পড়াশোনা, তাদের ক্যারিয়ার, যাতে তাদের ব্রাইট ফিউচার হয়। ভাবতে ভাবতে কেটে গেল 20-25টা বছর। তারপর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউ আর আমার আঁচলে বাধা নেই, যে যার মতো পাখনা মেলে উঠছে। কি ভাবছিস? হ্যাঁ? কিছু না, আমি আজ চলি রে। কিন্তু কি ভাবছিলিস সেটা না বলে চলে যাবি? সুজাতা, আমি কি কোনো ভুল করেছি? এই বৃদ্ধাবাসে এসে কোনো হঠকারিতা করেছি? না না, তুই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তুই বলছিলি আর আমি আমার সঙ্গে মেলাচ্ছিলাম। আমার জীবনটা হয়তো তোর মতো নয়, তবু কোথাও যেন একটা মিল খুঁজে পাচ্ছিলাম। কোথায় মিল? তোর ছেলে, বউ, নাতি নাতনি ভরা সংসার। তবু এই বয়সে এসে বেঁচে থাকার বিড়ম্বনা। ও আবার কি কথা? তোর আবার কিসের বিড়ম্বনা? টিচারি করতিস, তখন স্বাধীন ছিলিস, এখনো স্বাধীন। পরাধীন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? চুপ কর, ঢং। না রে, সত্যি পরনির্ভরশীল। তাই তো তোর মতন মনস্থির করে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কিছুতেই পিছুটান আমাকে ছাড়ছে না, অথচ ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে দিন কাটাচ্ছি। এই যে আজ তোর এখানে এসছি, বাড়িতেই মনটা পড়ে আছে। খুব চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? যদি নাতি নাতনি দুটো ঠিক করে সময় মতো স্কুল থেকে বাড়ি না ফেরে, যদি স্কুল বাসটা রাস্তায় খারাপ হয়ে যায়, কিংবা অন্য কোনো কারণে যদি ওরা স্কুলে আটকা পড়ে যায়। একেই বলে সংসার। না রে, আমার বৌমা মানে রুমা মাঝে মধ্যেই 4টে নাগাদ অফিস থেকে ফোন করে ছেলে মেয়ের খোঁজ নেয়। তো বাড়িতে কাজের মেয়েটি নেই? হ্যাঁ আছে তো। প্রভু যদি আমায় খোঁজে, আমি আসলে দুপুরে কাউকে না বলেই তো। তাও ওদেরকে বলে এলেই পারতিস। হ্যাঁ, সকালে বলে রাখলেই ভালো হতো। কিন্তু কি জানিস, ওদের সাথে কথা না বলতে বলতে এখন কেমন অস্বস্তি হয়। এখানে
এই বৃদ্ধাবাসে আসবো শুনলে কিভাবে নিত কে জানে। আর তাছাড়া আমি আজই যে এখানে তোর কাছে আসবো আমি তো আগে ভাবিনি। সবাই যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে যেতে প্রতিদিনের মতো বহু দিনের নিঃসঙ্গতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আজ কিছুতেই মনটাকে আর বসে আনতে পারছিলাম না। কাগজ টাগজ পড়তে ভাল লাগছে না। ব্যালকনিতে খানিক গিয়ে দাঁড়ালাম, তারপর বিছানায় গিয়ে ঘরে এসে একটু শুলাম। তাও সেই একই অস্থিরতা। হঠাৎই তোর সকালের ফোনের ঘুমটা কানে বাজতে লাগলো। ক্রমশ আমার কানটা যেন ঝালাপালা করে দিচ্ছিল। কে যেন বলছিল, বেরো বেরো সুজাতা, বেরো, তোমার দীর্ঘদিনের বন্দি দশা ঘোচাও, বেরিয়ে পড়ো, এভাবে আর নিজেকে আটকে রেখো না, বেরিয়ে পড়ো। অমনি বিশ্বাস কর, অমনি এখানে আসার ইচ্ছেটা চাগার দিয়ে উঠল। তোকে খুব দেখতে ইচ্ছে করলো। আমার পা দুটো যেন আমাকে তোর কাছে টেনে নিয়ে চলে এলো। এসেছিস, বেশ করেছিস, টেনশন করিস না তো। আরে বাবা, ভি প্র্যাকটিক্যাল। জগতে বেঁচে থাকতে গেলে নিজেকে একটু সময় দিতে হয়, নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজের মনের ডাকে সাড়া দিতে হয়, মাঝে মাঝে স্বার্থপর হতে হয়। পারছি না, আমি কিছুতেই নিজেকে নিয়ে ভাবতে পারছি না। সব সময় ওদের কথা ভাবতে হচ্ছে। ওরা ভাবছে ভাবছে তোর কথা। শ্রাবণ তো জানে তুই ভালো গান গাস। কোনোদিন তোকে কাছে বসিয়ে ওরা গান শুনতে চেয়েছে? ওরা তো জানে তুই টিচারই করতিস, তোর বাড়ির বাইরে একটা জগৎ ছিল। কোনোদিন তোকে বলেছে, মা তুমি কেন ঘরে চুপচাপ বসে থাকো, এদিক সেদিকে বেরোতে পারো? বলে না, বলবেও না, কোনোদিনও বলে না। জানিস, মা কিন্তু আমার কাছে কোনো আবদার করে না, আমার কাছে এসে গল্প শুনতে চায় না। আমার প্রাণ উথাল পাথাল করে ওদের কাছে পাওয়ার জন্যে, ওদের বুকের মধ্যে নিয়ে আদর করবার জন্যে। কাছেই আসে না। আর এই যে বাবু, যে আমার কাছে ভূগোল পড়তো, বাংলা পড়তো, ইতিহাস পড়তো, আমাকে জড়িয়ে না শুলে যার ঘুম আসতো না, আমার হাতে দইয়ের টিপ পরে পরীক্ষা দিতে যেত, সেও কাছে আসে না, দূরে দূরে থাকে। তাই তো থাকবে, তোর জন্য এখন ওদের কোনো সময় নেই। ছুটছে ছুটছে, ক্যারিয়ার, স্ট্যাটাস, মানিটারি বেনিফিটের জন্য ছুটছে। আশেপাশে কারোর কথা ভাববার মতো অবশিষ্ট সময় ওদের নেই। আর তুই ওদের নানা কথা ভেবে গাড়িতে আটকে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলছিস আর মনোকষ্টে ভুগছিস। এ যে কি অসহনীয় অন্তর্দহন, কি প্রাণান্তকর পরিস্থিতি, তুই বুঝবি না। না, বুঝবো না। আর এই বয়সে এসে অতীতকে বুঝতে চাইও না। কি হবে বুঝে? অতীতকে দেওয়ার মতো সময় আমার নেই, ফুরিয়ে গেছে। দেখ, তোর মতো ভোবা কালা অন্ধ হয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি বুঝেছি যে কটা দিন বাঁচবো, আনন্দে হাসিতে খুশিতে বাঁচবো। এখানে এই শান্তিনীরে খুব ভালো আছি, খুব। না, তুই ভালো নেই। বুকে হাত দিয়ে সত্যি
সব সময় আনন্দে হাসিতে খুশিতে আছিস, অতীতের কথা ভেবে তোর কোনো দুঃখ হয় না, মনে একটুও কষ্ট নেই? আছে আছে আছে। আমি তো লোহা পাথরের মানুষ নই, তবে একটা সত্যি কথা কি জানিস, এখানে আমি খারাপও নই। অতীতের অতুল ঐশ্বর্য আমার যা দিতে পারিনি, এখানে এসে তা পেয়েছি। স্বস্তি, তুই মানিস বা না মানিস, এই বয়সে এসে শান্তি চাই না, চাই স্বস্তি, কমফোর্ট। তুই বিশ্বাস কর, তুই এই বিশ্বাস কর, এখানে এসে আমি আমার মতো ইচ্ছে মতো খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, ফিরছি, প্রাণ খুলে গল্প গুজব করছি, মন চাইলে এদিক সেদিক বেরিয়ে পড়ছি। আর কি চাই? ছেলেরা খোঁজ নেয়, মানে ছেলের বউ এখানে আসে? আসে তো, ওই সময় সুযোগ পেলে রাজার বউ এখানে অফিসে খোঁজ টোজ নেয় শুনি। একাধবার আমার সাথে দেখাও করেছি, আমিও অতিথি আপ্যায়ন করেছি, ব্যাস ওইটুকু। এখন ওদের সময় দেওয়ার মতো সময় আমার নেই, ফুরিয়ে গেছি। এখানে আমার অনেক কাজ, নানান অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে পড়েছি। বছরে একবার ফাংশন, আলপনা প্রতিযোগিতা, রান্নার কম্পিটিশন, জানিস সেই স্কুলের মতন এখানেও দল জুটিয়ে নিয়েছি। প্রতি শনিবার কবিতা পাঠ, গান, যে যা পারে শোনায়। এদের পাল্লায় পড়ে আমিও টুকটাক গান গাইছি। হয়তো তোর মতো অত ভালো পারি না, তবুও গাই। এখন আমরা একটা প্ল্যান করেছি, পাশের বস্তির ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবো, মানে সোশ্যাল ওয়ার্ক। আসলে 7-17 নিয়ে নিজেদের ব্যস্ত রাখিস, তাই না? জানিস, প্রথম তাই ভাবতাম, এখন বুঝি এটা অন্য কিছু। এখানে এসে টের পাচ্ছি আমি শুধু রাজা সোনুর মা নই, ওয়াইফ অফ প্রশান্ত ঘোষালের বাইরে আরো একটা বিতিকা ছিল, নিজস্ব সত্তা, অস্তিত্ব, আইডেন্টিটি, পার্সোনাল আইডেন্টিটি, যাকে ইচ্ছে হোক অনিচ্ছে হোক ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সেই বিতিকায় হঠাৎ ঘুম ভেঙে এই শান্ত শান্তিনীরে বাস করতে এসেছি। ছেলেরা যতদিন শরীর সক্ষম থাকবে, এখানকার দীপালিনী রত্নাদির মতো বয়সের ভারে রোগে না ধরবে, ততদিন এই বিতিকা নিজের মতো করে বাঁচবে। এটাই আমার জীবনের সব থেকে বড় সত্য। একি আবারও কাঁদছিস? প্রীতি, আজ তোর এখানে আসা আমার খুশি হয়নি। সে কি, কেন? তুই যে আমার চোখ খুলে দিলি, আমি সেই মুহূর্তে বড় লোভী হয়ে পড়েছি। তুই যে আমাকে বাঁচার পথ দেখালি বিতি। তা বাঁচ না, বাধা কোথায়? তোর মতো আমার মনের জোর নেই রে। আছে আছে, খানিক আগে বলছিলাম না, অস্তিত্ব। তোর সেই অস্তিত্ব সত্তা নানান চিন্তায় হারিয়ে যাচ্ছে। এই যে তোর হঠাৎ তোর হৃৎপিণ্ডটা ধুক ধুক করে উঠছে, অজান্তেই চোখ চলে যাচ্ছে হাত ঘড়ির কাঁটায়। এটা কার উৎকণ্ঠা? মাম্পি ভুতুমে ঠাম্মা, বাবুনের মায়ের? কার উৎকণ্ঠা? কিসের জন্য? কাদের জন্য? আমি হলপ করে বলতে পারি, তুই তোর জন্য এতটুকু উৎকণ্ঠিত নয়। তুই পরের জন্য যতটা উদ্বিগ্ন ব্যাকুল, তুই তোর নিজের জন্য বিন্দু মাত্র নয়।
আমাকে ভুল বুঝিস না। তোর ছেলে, বউ, নাতি, নাতনি কাউকে ভুলতে বলছি না, কাউকে না। বলছি না তাদের টান মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমার মতন এই বৃদ্ধাবাসে এসে ওঠ। তবু ভাব, ভাব, নিজেকে নিয়ে ভাব। আজ না ভাবিস, কিছুদিন বাদে দেখিস তোর মনের অস্থিরতা তোকে ভাবাবে, নিঃসঙ্গতা ঘুণ পোকাটা তোকে কুড়ে কুড়ে খাবে। যতই তুই গুমড়ে গুমড়ে কাঁদ, অথচ সেই কান্নার কেউ আমল দেবে না, কেউ না, কেউ না। তোর চোখ জলে ভেসে যাবে, ভেসে যাবে তোর চোখের জল। অথচ কেউ সেই জল পৌঁছাবে না, কেউ না। সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। নিজের হাতে নিজে বাঁধা ঘরে আধা, বাইরে আধা, এবার ভাষায় সন্ধ্যা হাওয়ায় আপনারে। অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। আমি বাঁচতে চাই বিথি, আমি বাঁচতে চাই। লোকের কথা বোঝা কিনে কথার সে ভার না মারে মন নীরবে। শোন দেখি শোন পায়ের হাওয়ায় গান বাজে ওর বীণাটায়। অশ্রু নদীর সুদূর পারে ঘাট